আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশ গঠনে শিক্ষার্থীদের শুরু করা কাজ শেষ করার অঙ্গীকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, সাতক্ষীরার জনসভায় তারেক রহমান। শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনা হবে, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। আলামত সংগ্রহ প্রধান চ্যালেঞ্জ। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন, বললেন অর্থ উপদেষ্টা। দেউলিয়ার ঝুঁকিতে 10টি ব্যাংক, জানালেন গভর্নর। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করল ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশ গঠনে শিক্ষার্থীদের শুরু করা কাজ শেষ না করে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণ যে সুযোগ দিয়েছে তা হাতছাড়া করা যাবে না। ষড়যন্ত্রকারীরা আবারও দেশকে অশান্ত করার চেষ্টা করবে বলেও সবাইকে সতর্ক করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। নিজ কার্যালয়ে প্রথমবারের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম দূর করতে করণীয় তুলে ধরেন শিক্ষার্থীরা। আন্দোলন একটা রাজনীতির অংশ, সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে। সকলের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সে শিক্ষক হোক, সে ছাত্র হোক, সেই শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। এই জায়গাটাতে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে ধর্মকে, যেটাকে আমরা বলি ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। এই রক্ত ঝরেছে, সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি, আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যখন যে কোনো হাসপাতালে যাই, হাসপাতালের এমার্জেন্সি গেট থেকে শুরু করে কেবিনে বা ওয়ার্ডে একটা সিট নেওয়া পর্যন্ত যে দুর্নীতি, যে অনিয়ম, যে অরাজকতা চলে, যত দ্রুত সম্ভব এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে এই হেনস্থাটা যেন আর না হইতে হয় যে কোনো রোগীদেরকে, সেই ব্যবস্থাটা আসলে নেওয়া উচিত। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণ যে সুযোগ দিয়েছে তা কাজে লাগাতে হবে। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্ত মতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের পরিবর্তনের ঢেউ বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় বলেও জানান তিনি। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছো, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছো, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছো। কোন কুচক্রী মহল যেন ফায়দা লুটতে না পারে, সেজন্য শিক্ষার্থীরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মতবিনিময় অনুষ্ঠানে। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় দেশে পুনর্বাসনের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।
এ সময় বাংলাদেশে IOM মিশন প্রধান আব্দুস সাত্তর ইউসুফ যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন। জানান, ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে কয়েক হাজার রোহিঙ্গা পুনর্বাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, তবে প্রক্রিয়াটি গতি পায়নি। বৈঠকে পুনর্বাসন প্রক্রিয়া সহজ, নিয়মিত ও মসৃণ হওয়া উচিত বলে জানান প্রধান উপদেষ্টা। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরায় স্থানীয় বিএনপির জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নেওয়ার কথা বলেন তিনি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। একটি বিশাল মিছিল সদ্য কারামুক্ত বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা উপলক্ষে এ জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। জনাব হাবিবুল ইসলাম হাবিবকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু দল ও সংগঠন নানা বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমরা গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন। তারা একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায় এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। এই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে, তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। আমাদেরকে সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও জনগণের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। এই দেশের জনতা, এই দেশের জনগণই আবারও 2024 সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। শুধু পতনই ঘটায়নি, স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আজ এটি হচ্ছে জনগণের সময়। এখন এটি বাংলাদেশের জনগণের দেশ। স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। দেশের সম্ভাবনার দ্বার খুলতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার সব আলামত সংগ্রহ করা এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে ট্রাইব্যুনালে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। নতুন চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার দায়ে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পালিয়ে যাওয়া সব আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। গণ অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ পর্যন্ত গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের 11টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, এমপি, দলীয় নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক সহ অনেককেই। এদিকে চেয়ারম্যান সহ 2 বিচারপতি না থাকায় এবং সকল প্রসিকিউটর পদত্যাগ করায় কার্যত অচল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার চিফ প্রসিকিউটর সহ 5 জনের প্রসিকিউশন টিম গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। রোববার কাজে যোগ দিয়ে নতুন চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। এমন বিচার করা হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। তিনি বলেন, তদন্তকালে আসামিদের গ্রেফতার করার আবেদন করা হবে। আসামিরা এখনো সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ।
আর আলামতগুলো দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটরদের গ্রেপ্তার চাইব। যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। চিফ প্রসিকিউটর বলেন, অতি দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে যাদের নিরপেক্ষ অবস্থান রয়েছে তাদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া নিশ্চিত করা হবে। প্রসিকিউশনেও হয়তো আরো অনেক লোকজন লাগবে, সেগুলো সরকার নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন আছেন। সরকারের পক্ষ থেকে এই নিয়োগগুলো দেওয়া হবে এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই ফুল সুইং আমাদের তৎপরতা শুরু হয়ে যাবে। তিনি আরো বলেন, আগে ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে আইনগত কোনো জটিলতা নেই, কোনো কনফ্লিক্ট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। 2014 সালের পরে আমি ডিফেন্সের কোনো মামলাতে এই ট্রাইব্যুনালে আসিনি এবং এই মুহূর্তে ট্রাইব্যুনালে যত মামলা চলমান আছে তার কোনোটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এখন ট্রাইব্যুনালে 30টি মামলা এখন চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়। 29 জন সিনিয়র সাংবাদিককে আসামি করার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, যাচাই বাছাই করে তাদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করার পরই অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের সময় গঠিত মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে 16 বছরে সংঘটিত হত্যা, খুন, গুমের বিচার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার করা হবে। সভা শেষে 16 শহীদ পরিবারের কাছে জামাতে ইসলামের পক্ষ থেকে 32 লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়। নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস দেশ গঠনে আমাদের সহযোগিতা চেয়েছেন, পরামর্শ চেয়েছেন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, সহযোগিতা করেছি। আমরা বলেছি একটা ক্রেডিবল, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, একটা নিউট্রাল ইলেকশন, ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য আপনারা চেষ্টা করেন। জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে, আমরা সহযোগিতা করব। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করেছে সরকার। কিছুদিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখা যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসে নেওয়া বেশ কিছু পদক্ষেপে আস্থা ফিরেছে ব্যাংক খাতে। সহসাই কমবে নিত্যপণ্যের দামও। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগ সরকারের 15 বছরের উন্নয়ন ঢাকা পড়েছে দুর্নীতির নিচে। চলেছে অর্থ পাচারের মহোৎসব। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, ওই সময়ে পাচার হয়েছে প্রায় 12 লাখ কোটি টাকা। লুটপাট হয়েছে ব্যাংকগুলোতে। এসব টাকা ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গঠন করা হয়েছে টাস্কফোর্স। টাস্কফোর্সটা নিয়ে কংক্রিট ইস্যু হয়েছে। আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না এখন, পরে ঠিক। টাকা চলে গেলে এটা মার্কোতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই যে দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে আমরা পাবো, সেটা আমি বলতে পারি। অন্তর্বর্তী সরকারের 1 মাসে আর্থিক খাতে খুব একটা ইতিবাচক প্রভাব দেখা যায়নি। নিত্যপণ্যের দামও ওঠানামা করছে। অর্থ উপদেষ্টা বলছেন, তাদের সংস্কারের সুফল শিগগিরই বাজারে দেখা যাবে। 1 মাসে কি করেছে আজকে আমি বলেছি। সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর হলো কনফিডেন্সটা আনা, সেটা বড় চ্যালেঞ্জ ছিল মানে ব্যাংকের উপর। সে কনফিডেন্স নিশ্চয়ই চলে আসছে। আলুর কোনো ডিউটি নাই, সব উঠিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজেরটা কমে দিয়েছে। বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময়। বাজার তো এমন নাই আপনি প্রডিউস করেন সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত। আলু কৃষকের ক্ষেত থেকে তো আপনার বাড়িতে যাবে না, কত কত স্টেজ আছে। সেইগুলো যে মিডল ইস্যুতে কতগুলো বাধা, ইভেন চাঁদাবাজি, এইগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট একটু হয়তো সময় লাগবে। আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে। জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনার পাশাপাশি রপ্তানি বাড়ানো, এনবিআর এর সংস্কার সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সব বলে দিয়েছে আমি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
দেশের অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যাংকগুলোকে বাঁচাতে কারিগরি সহযোগিতা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে একত্রিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, গ্রাহকদের সুরক্ষায় আমানতের ওপর সুরক্ষা বীমার পরিমাণ 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের হিসাব জব্দ করেনি কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলেও জানান গভর্নর। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে। তো অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে 10টা ব্যাংকের মতো। কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম, ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। আমরা তোমাদের পাশে আছি। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। 55 সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখপাত্র সামান্তা শারমিন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় সব রাজনৈতিক দল, গণমাধ্যম সহ দেশের সব খাতকে পুনর্গঠনে তরুণদের নিয়ে কাজ করার কথা বলে জাতীয় নাগরিক কমিটি। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। প্রিয় দেশবাসী, শেখ হাসিনা সরকার পতনের 1 মাসের মাথায় এবার আত্মপ্রকাশ ঘটেছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৈরি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। 55 সদস্যের এই কমিটিতে এবি পার্টির নেতা মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক, ডাকসু নেতা আক্তার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করা হয়। এ নিয়ে রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে করা হয় 1 মিনিট নীরবতা পালন। অংশ নেন শহীদ পরিবারের সদস্যরাও। আমার ভাইয়ের নেগেটিভ রক্ত ছিল, রেয়ার গ্রুপ ছিল। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। এ সময় গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা সহ 8টি প্রাথমিক কাজের কথা তুলে ধরেন মুখপাত্র সামান্তা শারমিন। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব। তবে এটি রাজনৈতিক কোনো দল হিসেবে গঠিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে নতুন এই প্ল্যাটফর্মের আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, আপাতত রাষ্ট্রের সংস্কারে সবাইকে নিয়ে থাকতে চায় জাতীয় নাগরিক কমিটি। এখনই কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তা তাদের নেই। আমরা স্পষ্টত বলছি, আমরা কোনো ব্যক্তি বা দলীয় কোনো এজেন্ডাকে সামনে রাখছি না, আমরা রাখছি পুরো বাংলাদেশকে সামনে। বাংলাদেশের পক্ষে ছাত্ররা দাঁড়িয়েছিল, ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, দলীয় ভেদাভেদ ভুলে, ভাবাদর্শিক যে মতদ্বন্দ্বের বাংলাদেশে যে লড়াইটা চলতেছিল সেগুলা ভুলে আপনারা আপনাদের জায়গায় থাকেন, করেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না। বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন সমাজে সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত। অচিরেই তৃণমূল পর্যন্ত এই কমিটি ছড়িয়ে যাবে বলেও জানান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়া ইউক্রেন পরিস্থিতির সাথে বাংলাদেশকে তুলনা করে ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত রাখা নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্মিত ঢাকা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় ও ট্রাভেল পাস দেয়া নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। নতুন করে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। আর জানাচ্ছেন ইয়াসিন রানা। রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন বক্তব্যে অবাক ও বিস্মিত হয়েছে বাংলাদেশ। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিষয়টি নজরে রাখছে ঢাকা। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে।
আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না, আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। শেখ হাসিনার ভারতে আশ্রয় ও ট্রাভেল পাস দেয়া নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এছাড়া যারা রোহিঙ্গাদের প্রবেশ ও আশ্রয় দিতে বলেন তাদেরকে রোহিঙ্গা নিয়ে যেতে বলেন পররাষ্ট্র উপদেষ্টা। খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি, সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে, যাদেরকে আমরা ধরতে পারছি। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাক। জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাইডলাইন বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানান তৌহিদ হোসেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মনসুর চেভোশি। বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় স্থান পায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। এছাড়াও শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বর্তমান পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ এ সময় উপস্থিত ছিলেন। সংবিধান সংশোধনের উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার, তবে কোন প্রক্রিয়ায় করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সচিবালয়ে তিনি আরও বলেন, নির্বাচন কখন হবে, কিভাবে হবে তা ঠিক করবে ছাত্র জনতা। সরকার শুধু তাদের সুপারিশ বাস্তবায়ন করবে। সারা দেশে পুলিশের কার্যক্রম দ্রুতই স্বাভাবিক হবে বলে জানান তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সবচেয়ে বড় সংস্কারের কথা এসছে সংবিধানে, যে আমাদের পুরনো সংবিধান যেটা আছে 72 সালের যে সংবিধান, আদতে সেই সংবিধান কি আছে? আজকে 15th অ্যামেন্ডমেন্টে আমরা দেখেছি মোর দ্যান 50টা জায়গায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছে। ছাত্র জনতার কাছে যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। তারা কি এই সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়? এটা আমাদেরকে জনগণের রায় নিতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে যখন আসবে। আইন নিজের হাতে তুলে নেওয়াকে অন্তর্বর্তী সরকার সমর্থন করে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, স্বৈরাচার বা তার দোসর অথবা যে কোনো ধরনের অপরাধ দমনে জনগণের মব সমর্থনযোগ্য নয়। দেশে প্রচলিত আইনের আওতায় প্রত্যেককে বিচার করতে হবে। এই বিষয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো কিনা সেটি জনগণ তদারকি করতে পারে বলেও জানান তিনি। নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা মব জাস্টিসের বিষয়ে এমন মন্তব্য করেন বলে জানান মাহফুজ আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, ভারতের সাথে সুসম্পর্ক প্রয়োজন, তবে তা হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন ফরম্যাটের মাজারে হামলা, মন্দিরে হামলা, কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, যদি কেউ এখানে স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর, মব, তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে। আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট। সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলারশিপের উদ্বোধন করা হয়। এতে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলারশিপ দেওয়া হয় মেসার্স শাকিল স্টিলকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম সুদীপ্ত রায়, এজিএম খান জাফর আলতাফ এবং মেসার্স শাকিল স্টিলের স্বত্বাধিকারী শাকিল আহমেদ সিয়াম সহ আরও অনেকে। তৃতীয়বারের মতো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া কন্টেন্ট ও নির্মাতাদের পুরস্কৃত করতে যাচ্ছে ডেইলি স্টার। ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2023 সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে রাজধানী ডেইলি স্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, সেরা ওয়েব সিরিজ, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয় শিল্পী সহ 30টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে। গত বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মুক্তি পাওয়া সব ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, চলচ্চিত্র সহ ডিজিটাল কন্টেন্ট থেকে শিল্পী ও কলাকুশলীদের বাছাই করে মনোনীত করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানিটি লিমিটেড মহাব্যবস্থাপক ওমর হান্নান, মিডিয়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সহ অন্যান্যরা। আন্তর্জাতিক সংবাদ। জনমত জরিপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনও পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী 5 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় গড়ে কমলার সমর্থন 47.5%। অন্যদিকে ট্রাম্পের সমর্থন 43.9%। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে এখনও দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবিসির আয়োজনে স্থানীয় সময় আগামী মঙ্গলবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে কমলা হ্যারিসের গুরুত্বপূর্ণ টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হবে। এটি হবে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে। এর আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন কমলা। এদিকে নির্বাচনে নিজ দলের প্রার্থী ট্রাম্পের বদলে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডিক চেনি। এবার পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেশি কোচদের তত্ত্বাবধানে চলে এই অনুশীলন। ছুটি কাটিয়ে 12 সেপ্টেম্বর দলের সাথে যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফরা। মিরপুরের সেন্টার উইকেটে ও ইনডোরে অনুশীলন করে মুশফিক লিটনরা। ব্যাট বলে দীর্ঘ সময় ঘাম ঝরাতে দেখা যায় তাদের। তবে তাসকিন ও সাকিব আল হাসান ছাড়া প্রায় সব ক্রিকেটার ছিলেন অনুশীলনে। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। 3টি টি-20 ম্যাচ হবে 6, 9 এবং 12 অক্টোবর। ভুটানের কাছে 1-0 গোলে হারল বাংলাদেশ ফুটবল দল। থিম্পুর চ্যাংলি মিথাং স্টেডিয়ামে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ডিফেন্ডারদের ভুলে গোল হজম করে বাংলাদেশ। অবশ্য পুরো ম্যাচে আহামরি গোছের কোনো আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় জয়সূচক গোলটি করেন ভুটানের বদলি ফরওয়ার্ড কিঙ্গা ওয়াংচুক। এতে 2 ম্যাচের সিরিজ 1-1 সমতায় শেষ করল বাংলাদেশ। তাতে ক্লিনশিট থাকা কিংবা রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার কোনো লক্ষ্যই পূরণ হল না হাভিয়ার ক্যাব্রেরার দলের। 2 দলের 16 ম্যাচে এটি ভুটানের দ্বিতীয় জয়, আর বাংলাদেশের সঙ্গী হয় আরেকটি দুঃস্মৃতি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ গঠনে শিক্ষার্থীদের শুরু করা কাজ শেষ করার অঙ্গীকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, সাতক্ষীরার জনসভায় তারেক রহমান। শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনা হবে, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। আলামত সংগ্রহ প্রধান চ্যালেঞ্জ। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন, বললেন অর্থ উপদেষ্টা। দেউলিয়ার ঝুঁকিতে 10টি ব্যাংক, জানালেন গভর্নর। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করল 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।